আমার চাকরি হবার খবর শুনে সবাই খুশি হলো, কিন্তু আকাশবাবু কেন যে খুশি হতে পারলো না কে জানে। আজ আমার জয়নি, অথচ সকাল থেকেই মুখ ভার করে বসে আছেন তিনি। যখন তখন বুঝি কান্নায় ভেঙে পড়তে পারে। এই দেখো, বলতে না বলতেই শুরু হয়ে গেল। শিয়ালদা থেকে ট্রেন পাল্টে এখন যাচ্ছি চাঁদপাড়া স্টেশনের দিকে। চাঁদপাড়া স্টেশন থেকে অটো বা টোটো ধরে যেতে হবে বোয়ালদহ। বোয়ালদহ প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক হিসেবে জয়েন করছি। চাকরিটা যে পাবো সেটা ভাবতেও পারিনি। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পেয়ে যেন নিজেকে বিশ্বাসই করাতে পারছিলাম না। হাতের মুঠোয় যেন চাঁদ পেয়েছিলাম। 28 বছরের বেকারত্ব জীবনের যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি মিলল। পেয়েছে কি অনুভূতি তা বলে বোঝানো যায় না। তবে স্কুল নির্বাচনের সময় চেয়েছিলাম এই স্কুলটা না নিতে। অপশনে বাকি যে স্কুলগুলো ছিল সেগুলো ছিল আরো সাংঘাতিক দূরে। তাই অগত্যা বোয়ালদহ স্কুলেই যেতে হলো। সমস্যাটা হলো, খবরে শুনেছি বোয়ালদহ স্কুলে নাকি আগের দুজন প্রধান শিক্ষক জয়েন করবার দুদিনের মধ্যেই মারা গেছে। মারা গেছে মানে খুন হয়েছে, রহস্যময় মৃত্যু। ওই স্কুলের এক দপ্তরি নির্মলের ওপর সমস্ত দোষ গিয়ে পড়েছে। কারণ নির্মলকে নাকি প্রথম খুনের পরদিন থেকেই আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে খুন করে গা ঢাকা দিয়েছে, এটাই সবার বিশ্বাস। অবশ্য কি কারণে সে খুন দুটো করেছে সেটা জানে না কেউ। সেই স্কুলে আমি চলেছি ওই একই পোস্টে, হেডমাস্টারের চাকরি দিয়ে। সেটা ভেবেই একটু ভয় ভয় করছে। তবে চাকরি পাওয়ার উত্তেজনায় সেই ভয় কেমন যেন খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। মনে জায়গা পাইনি একেবারে। চাঁদপাড়া স্টেশন থেকে নেমে টোটোয় উঠে বসতেই আবার ঝেপে বৃষ্টি। টোটোওয়ালা বলল, আপনি কি বলদা প্রাইমারি স্কুলে নতুন হেডমাস্টার? আমি অবাক হলাম। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমি তো আপনাকে কিছু বলিনি। তা বলেননি, তবে বলদা স্কুল যাবেন বললেন না, ওই জন্যই আন্দাজ করতে পারলাম। বলদা স্কুলে দুজন হেডমাস্টার মারা যাওয়ার কথা তো সবাই জানে। ওই স্কুলে এখন কোনো হেডমাস্টার নেই। আপনি ওই স্কুলে যাচ্ছেন শুনে তাই অনুমান করতে পারলাম। হ্যাঁ, আপনি একদম ঠিকঠাকই অনুমান করেছেন। তা স্যার, বলছিলাম যে বোয়ালদায় যখন এসেছেন তখন নিশ্চয়ই সব খোঁজ খবর নিয়েই এসেছেন। সব খোঁজ খবর বলতে আপনি কি বলছেন আমি জানি না, তবে ওই হেডমাস্টার দুজনের মারা যাওয়ার কথা আমিও শুনেছি। সব শুনেও এলেন স্যার? আপনার ভয় করলো না? ভয় একটু করেনি যেটা নয়, তবে উপায় ছিল না। আচ্ছা, আর কতক্ষণ লাগবে? এই তো চলেই এসেছি, প্রায় আর মিনিট খানিক। কিছু সময় পরে টোটোটা একটা স্কুলের সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে বৃষ্টি কমেছে, তবে আকাশ তখনও তেমনই মেঘলা। আমি টোটোর ভাড়া মিটিয়ে দিলাম। টোটোটা চলে গেল। স্কুলে ঢোকবার আগে একবার ভালো করে তাকিয়ে দেখে নিলাম স্কুলটাকে। কেমন একটা থমথমে ভাব। গোটা স্কুলটাই যেন ঘুমিয়ে রয়েছে। এই সময় স্কুলে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় থাকবার কথা, কিন্তু সেসব যেন কিছুই নেই। স্কুলটা কি ছুটি আজকে? এমন গা ছমছমে নীরবতা থাকবে কেন? এটা তো ভালো লক্ষণ নয়। স্কুল খোলা। আমি গিয়ে হেডমাস্টারের রুমে বসলাম। খানিক বাদে একজন ভদ্রলোক রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। লোকটার পোশাক দেখে স্কুলের শিক্ষক বলেই মনে হচ্ছে। লোকটা দরজার সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আসবো? আমি বললাম, হ্যাঁ আসুন। লোকটা এসে আমার সামনের চেয়ারে বসলো। বয়স ভালোই। যাক, এতদিন বাদে আবার তাহলে আমাদের স্কুলে হেডমাস্টার এলো। আপনাকে তো ঠিক ছিলাম না। আমার নাম রাজেন কর্মকার। আমি এই স্কুলের একজন টিচার। আমি সবার পুরনো এই স্কুলে, বলতে গেলে স্কুলের জন্মলগ্ন থেকে আছি। আচ্ছা, তা স্কুল খোলা অথচ ছাত্রছাত্রীরা কেউ নেই কেন? আর বাকি টিচাররাই বা কোথায়? স্টাফ রুম খালি দেখলাম। হ্যাঁ, আসলে বৃষ্টির মধ্যে আর কেউ স্কুলে আসেনি। সকাল থেকে যা বৃষ্টি শুরু হলো, বাপরে বাপ। সে কি, বৃষ্টির জন্য স্কুল হবে না, ছাত্র আসবে না? এটা আবার কেমন কথা? এই খবর যদি শিক্ষা দপ্তরের কানে যায় তাহলে কি হবে ভেবে দেখেছেন? শিক্ষা দপ্তর? হাসালেন স্যার। স্কুলের ছাদের দিকে একবার তাকিয়ে দেখেছেন ভালো করে? আমাদের তো ক্লাস করাতেই ভয় করে। কতবার সরকারকে চিঠি দিয়েছি স্কুলটাকে মেরামত করবার জন্য, কোনো উত্তর আসেনি। অগত্যা আর কি করব বলুন।
ঝড় বাদলের দিনে আমরাই ওদের স্কুলে আসতে বারণ করি। বলা তো যায় না কখন কি বিপদ ঘটে যায়। তারপর সব দোস্ত স্যার আমাদের ঘাড়ে এসেই পড়বে। গায়ের লোক কি আর আমাদের ছেড়ে দেবে? শিক্ষা দপ্তর তো সে কথা বুঝবে না স্যার। এটা তো সত্যিই একটা গুরুতর সমস্যা। এইভাবে বৃষ্টির দিনে যদি রোজ রোজ স্কুল বন্ধ থাকে, তাহলে বাচ্চাগুলো এগোবে কি করে? আর সময়ের মধ্যে সিলেবাসই বা শেষ হবে কি করে? আর পরীক্ষাতেই বা কি লিখবে? স্যার আপনি তো কলকাতা থেকে আসছেন, এত দূর থেকে তো ডেইলি প্যাসেঞ্জারি করতে পারবেন না। এখানেই থাকবেন তো? হ্যাঁ, থাকতে তো হবেই। থাকবার মতো জায়গা আছে এখানে কোথাও? সে নিয়ে আপনি চিন্তা করবেন না স্যার, আমি ব্যবস্থা করে দেব। কাছেই আমার একটা ছোট বাড়ি আছে স্যার, আমার বাবার আমলের বাড়ি। এখন আর কেউ থাকে না, আমি চাকরিটা পেয়ে নতুন বাড়ি করেছি বাজারের দিকে। আপনি স্বাচ্ছন্দ্যে সেই বাড়িতে থাকতে পারবেন স্যার। স্কুল থেকে বেশি দূরেও নয়, আপনার সুবিধাই হবে। বাহ, সে তো খুব ভালো কথা। ভাড়া কত নেবেন? কি যে বলেন স্যার, আপনি থাকবেন আমার বাড়িতে, এ তো আমার সৌভাগ্য। তার জন্য ভাড়া নেবো কেন? ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না একদম। না না, তা বললে হয় না। ভাড়া নিতে হবে, না হলে আমার সংকোচ বোধ হবে। ঠিক আছে, সে আপনার যা মনে হয় দেবেন। আচ্ছা স্যার, চলুন তাহলে আপনাকে এখনই বরং বাড়িটা দেখিয়ে নিয়ে আসি, বেশি তো দূরে নয়। ঠিক আছে, চলুন দেখে আসি। দেখুন পছন্দ হয় কিনা। বাহ, ভালোই তো, একদম নিরিবিলি। হ্যাঁ স্যার, এইদিকে লোকজনের বাস তেমন একটা নেই, তবে আপনার থাকতে কোনো অসুবিধা হবে না। পাশেই আমার ভাইয়ের বাড়ি, আমি ওকে বলে যাবো, ওরা মাঝে মাঝে এসে আপনার খোঁজ নিয়ে যাবে। আর আপনার কোনো অসুবিধা হলে ওদের ডাকলেই চলে আসবে। লোকটার আন্তরিকতা আছে, আমার বেশ ভালো লাগলো। এই নিন স্যার চাবি। ঘরের ভেতরে সব গোছানোই আছে, আপনার কোনো অসুবিধা হবে না। আপনি তাহলে একটু ঘরটা খুলে ভেতরে যান, সবকিছু দেখে ঠেকে নিন, আর দরকার হলে একটু বিশ্রাম নিয়ে নিন। আমি স্কুলের দিকে গেলাম স্যার। না না, এখন বিশ্রাম নেবো কেন? চলুন, আমি স্কুলে যাবো, বিকেলে এসে ঘর খুলে দেখবো। এখন চলুন, স্কুলে চলুন। স্কুল শেষ করে বিকেলে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করবার জন্য। সেই সব কাজ মিটিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রাতের বেলায় আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ পরে জানি না, হঠাৎ আমার দরজায় কে যেন কড়া নাড়তে থাকলো। আমার ঘুম ভেঙে গেল। ঘুম চড়ানো গলায় বললাম, কে? বাইরে থেকে পরিচিত গলায় উত্তরটা এলো, স্যার আমি রাজেন, একটু দরজা খুলবেন, ভীষণ বিপদে পড়ে আপনার ঘুম ভাঙালাম এত রাতে। সে কি রাজেন দা এত রাতে? আচ্ছা দাঁড়ান, খুঁজি, 1 মিনিট। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম কেউ নেই বাইরে। আশ্চর্য, এই মাত্র তো ডাকলো, এর মধ্যে কোথায় গেল? আমি চিৎকার করে বললাম, রাজেন দা, রাজেন দা আপনি কোথায়? রাজেন দা! উত্তরটা এলো অনেক দূরে, অন্ধকারের ভেতর কালো হয়ে দাঁড়িয়ে থাকা একটা গাছের পেছন থেকে। স্যার আমি এখানে, স্যার, আমার খুব বিপদ, আমাকে বাঁচান স্যার, প্লিজ একবার এখানে একটু আসবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি আসছি। হন্তর্দন্ত হয়ে ছুটে গেলাম সেই বড় গাছটার দিকে। রাজেন দা, রাজেন দা, আপনার কি হয়েছে? কোথায় আপনি? বেরিয়ে আসুন। মাথার পেছনে পড়ে আঘাত লাগতেই ছিটকে পড়লাম ধরে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে পেছন করতেই দেখতে পেলাম রাজেন দা দাঁড়িয়ে আছে, তার হাতে একটা মোটা লোহার রড। এই রড দিয়ে সে আমার মাথায় জোরে আঘাত করেছে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। হতভম্বের মতো তাকিয়ে থেকে বললাম, রাজেন দা, রাজেন দা আপনি? হ্যাঁ আমি আগের দুজন হেডমাস্টারকে খুন করেছি, আর আপনাকেও আমিই খুন করব। কিন্তু কেন? এই স্কুলের জন্মলগ্ন থেকে আমি আছি, নিজের হাতে শত শত ছাত্র করেছি। স্কুলে ভালো সময় খারাপ সময় সব সময় আগলে রেখেছি বুক দিয়ে স্কুলটাকে। তাহলে এই স্কুলে হেডমাস্টার কি আমার হবার কথা নয়? কিন্তু আমি হেডমাস্টার তো হতে পারলাম না। প্রতিবার সরকার শহর থেকে এক একজনকে হেডমাস্টার করে পাঠায় স্কুলে, সেটাও আমি কি করে মেনে নেবো বলতে পারেন? তাই আমার এই পুরনো বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে দিয়ে আমি নিজেই তাদের খুন করেছি। এবার আপনার পালা। রাজেন বাবু লোহার রডটা নিয়ে এগিয়ে আসছে আমার দিকে। হঠাৎ দেখলাম একটা ঝোড়ো বাতাস উঠল চারিদিকে। তারপরেই একটা ছায়ামূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। দেখলাম তাকে দেখা মাত্রই রাজেন দা থমকে দাঁড়ালো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, এ কি নির্মল, তুই তুই কি করে এলি? তোকে তো আমি নিজের হাতে খুন করেছিলাম, তাহলে তুই কি করে এলি? আমাকে যে আসতেই হলো রাজেন্দা, না হলে যে আপনার মতো অপরাধীরা শাস্তি পাবে না। আপনি স্কুলে প্রথম থেকে আছেন ঠিকই, কিন্তু আপনি হেডমাস্টার হওয়ার যোগ্য কি? সরকার থেকে স্কুলের ডেভেলপমেন্টের জন্য যে টাকা দেওয়া হয় তা তছরূপ কে করতো রাজেন্দা? আপনি। আপনার জন্য স্কুলটা এত বছরে একটু এগোতে পারেনি, বরং পিছিয়ে গেছে। পঞ্চায়েতের সাথে হাত মিলিয়ে মিড ডে মিলের টাকা, চাল, ডাল, আনাজ কে আত্মসাৎ করে রাজেন্দা? আপনি। এই স্কুলে আপনি এত বছর পড়ে আছেন ঠিক এই কারণে। অন্য কোথাও গেলে এমন অবাধে লুটপাট করবার সুযোগ আপনি নাও পেতে পারেন, সে কথা তো আপনি ভালোই জানেন। আমি আপনার কুকর্ম জেনে ফেলেছিলাম, নিজের চোখে দেখে ফেলেছিলাম সবটা, তাই আমাকেও সরিয়ে দিলেন দুনিয়া থেকে। কিন্তু বাপ কখনো বাপকে ছাড়ে না রাজেন্দা, তাই তো আমার মুক্তি হলো না মৃত্যুর পরেও। আপনাকে আপনার যোগ্য শাস্তি দিয়ে তবেই আমার মুক্তি। না না নির্মল, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর এরকম করবো না, দরকার হলে আমি স্কুল ছেড়ে চলে যাবো, আমি চাকরি ছেড়ে দেবো। না, আপনার মতো অমানুষকে ক্ষমা করা যায় না, শাস্তি তো আপনাকে পেতেই হবে। তবে এখানে নয়, এই গ্রামের মাটি বড়ই পবিত্র। আপনার মতো নরকের কীটকে আমি এই মাটিতে মেশাতে চাই না। চলুন আমার সাথে, আসুন। রাজেন দা বিনা বাক্য ব্যয়ে তার পেছন পেছন চলতে থাকলো। বুঝলাম রাজেন দা এখন আর নিজের ভেতরে নেই, তার চিন্তা শক্তি নির্মলের দখলে রয়েছে। রাজেন দা আর ফিরবে না, আমি নিশ্চিত জানি।